জিন, ইউনজুন আর সাথে আরো কিছু মহিলা মিলে একসাথে সকালের খাবারের ব্যবস্থা করছেন। অনেক রাত করে ঘুমানোয় সবারই উঠতে দেরি হয়ে গেছে। জিমিন আসেনি নিচে, তার জ্বর, কপাল কেটে গেছে অনেকখানি, রক্তও পড়েছে ভালোই। সুগা নিচে এসে এই খবর দিয়ে গেছে। কিভাবে কেটেছে জিজ্ঞেস করলে সুগা বলল যে জিমিন ভোরবেলা ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, তারপর থেকেই জ্বর তার। সুগা সকালেই ফার্স্ট এড করে দিয়েছে আর ডাক্তারকে কল করেছে, হয়তো খানিকক্ষণ পরেই চলে আসবে। হলরুমের সোফায় বসে আছে ন্যান্সি, তার মা আর সাথে আরো কিছু মহিলা। বিবাহ ম্যানেজমেন্ট আন্টিও সেখানে আছেন। ন্যান্সির মুখখানা অন্ধকার, কারণ গতকাল সে জেকে নামের ব্যক্তির সাথে বিয়ের কথা শুনে নিজের সব কাজিন মহলকে অতি আনন্দের সাথে জানিয়েছিল, বিশেষ করে তার সেই খালাতো বোনকে, যে কিনা জেকের উপর ক্রাশ খেয়ে বসেছিল। আর এখন সবকিছু ভেস্তে যাওয়ার পর সব কাজিনরা মিলে ওকে পচাচ্ছে। আর তার সেই খালাতো বোন তো প্রতিটা কথায় তাকে খোঁচা মারতে ছাড়ছে না। ন্যান্সি যাই বলছে তার প্রতি উত্তরে কোনো না কোনো ভাবে জেকে নামক ব্যক্তিটার প্রসঙ্গ টেনে আনছে সে ইচ্ছে করেই। আর এসব সহ্য করতে করতে কাল রাত থেকে ন্যান্সি মুড আপ হয়ে আছে। যদিও বিবাহ ম্যানেজমেন্ট আন্টি তাকে কাল থেকেই ভরসা দিচ্ছেন যে জেকের থেকেও ভালো পাত্র সে নিজ দায়িত্বে জোগাড় করবেন ন্যান্সির জন্য, কিন্তু ন্যান্সি আর ভরসা পাচ্ছে না। তেরা এখনো নিচে আসেনি। জিন একবার জিজ্ঞেস করেছিলেন নিয়ন্ত্রণের কাছে, তিনি বললেন তে আবার ছাদের কামরায় গিয়ে ঘুমিয়েছে সকালে। তাই খাবার টেবিলে খাবার দেওয়ার সময় জিন ভাবলেন কাউকে দিয়ে ওদের ডাকিয়ে আনবেন। ঠিক তখনই ছাদের ওপর থেকে কয়েক জোড়া পদধ্বনি শোনা গেল। আর তার কিছুক্ষণ পরে তেজনার তেহানকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখা গেল। তার অদূরেই এখনো অদৃশ্যমান তের কণ্ঠে সাবধানী বাণী শোনা গেল দুই ভাইয়ের উদ্দেশ্যে। লাফিয়ে চলতে মানা করলো তে ওদের দুজনের পরনে চারকোল রঙা প্যান্টের সাথে মশরঙা ফুল স্লিভ টি শার্ট। তে ওদেরকে সবসময় এরকম পোশাকে পরায়। এতে মানুষের মাঝে ওদের দুজনকে চিনতে কনফিউশন লেগে যায়। তে মজা পায় খুব এতে। দুজনের লাফালাফির শব্দে হলরুমে উপস্থিত লোকগুলো ফিরে তাকালো সেদিকে। ন্যান্সিও তাকালো। এরা যে জেকের বাচ্চা কাচ্চা তা সে কালকে রাতেই জেনেছে। বাচ্চা দুটো দেখতে একদম বাপের মতো। ওরা হলরুমে নেমে আসার কয়েক মুহূর্ত পরেই দোতলার সিঁড়িতে পা রাখলো জাঙ্কুক আর তে। জাঙ্কুকের কোলে বসে আছে তেহি, পিট পিট করে তাকাচ্ছে সে চারদিকে। কিন্তু তে আজ আর কালচারাল ড্রেস পরেনি। তারা ফ্যামিলি শুদ্ধ সবাই আজ একই রকমের পোশাক পরেছে। তের পরনে একটা শ্যাডো রঙা ব্যাগি প্যান্ট আর কফি রঙা ফুল স্লিভ টি শার্ট। স্লিভ দুটো কুনুইয়ের কাছে গুটিয়ে রাখা জাঙ্কুকের স্টাইলে। টি শার্টটিতে তের দেহের অবয়ব খুবই অল্প বোঝা যাচ্ছে। গাঢ় মেরুন রঙা লম্বা চুলগুলো উঁচু করে ক্লাচার দিয়ে বেঁধে রাখা, কয়েকটা বেবি হেয়ার সামনে বেরিয়ে আছে। আর জাঙ্কুকের পরনে স্লিভের সাথে মিলিয়ে চারকোল রঙা প্যান্ট আর হরবর রঙা ফুল স্লিভ টি শার্ট। সে নিজের স্লিভ দুটোই কুনুইয়ের কাছে গুটিয়ে রেখেছে। আর তেহিকে একটা সাদা রঙা ট্রাউজার আর গোলাপি রঙা ফতুয়া পরিয়ে দিয়েছে তে, যেন গরমে ও কষ্ট না পায়। ওদের এমন ম্যাচিং ম্যাচিং ড্রেস দেখে সবাই হা হয়ে তাকিয়ে আছে। তেকে অন্যরকম সুন্দর লাগছে, তবে তাকে দেখে কেমন যেন মাফিয়া মাফিয়া ফিল আসছে। চোখ মুখ তেমনই করে রেখেছে ও, চোয়ালও শক্ত হয়ে আছে। ন্যান্সি সহ ওর আরো কিছু কাজিনরা সিঁড়ি দিয়ে নামা তের দিকে তাকালো। গতকাল রাতের শাড়ি পরা মেয়েটার সাথে এই মেয়েটার কোনো মিল পাচ্ছে না ওরা। এই মেয়েটা যেন কালকের ওই মোলায়েম মেয়েটার মতো নয় একদমই, খুবই শক্ত গোছের কেউ একজন। হাঁটা চলা দেখে মনে হচ্ছে মেয়েটি স্পেশাল ফোর্সের কোনো সদস্য। এখনই প্যান্টের পেছনে টি শার্টের নিচে গুজে রাখা রিভলভারটা বের করে তাক করে ধরে সামনের যে কাউকে শুট করে দেবে। আর জাঙ্কুকের দিকে কেউ তাকাচ্ছেও না ভয়ে। কালকের পাঞ্জাবি পরা সীমিত হাস্যমুখওয়ালা পুরুষ মানুষটা যেন রাতারাতি পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। বাদামি রঙা তীক্ষ্ণ চোখ জোড়ার উপরে কালো, ঘন ব্রুজরা কুচকে আছে আজ বরাবরের মতোই, চোয়ালদার শক্ত। জয়া লাইনটা ধারালো হয়ে ফুটে আছে মুখের ওপর। বাহুদয়ের পেশিগুলো স্লিভের ওপর দিয়ে দৃশ্যমান হয়ে আছে। শিকারের দৃষ্টিতে সে একবার হলরুমের সোফায় বসা আন্টি মহলের দিকে তাকালো। আর সাথে সাথেই তার দিকে তাকিয়ে থাকা সেখানের সবগুলো কি এক অদ্ভুত ভীতিতে চোখ নামিয়ে নিল দ্রুত, যেন ওই চোখ জোড়ায় তাকালে কিছু একটা অঘটন ঘটে যাবে এখনই। মেয়েকে কোলে নিয়ে কোনো দিকে না তাকিয়ে জাঙ্কুক নেমে ভারী ভারী পা ফেলে সোজা চলে গেল কিচেনে জিনের কাছে। আর তে গিয়ে আন্টি মহলের বিপরীত দিকের একটা খালি সোফায় বসলো। তারপর টিভির রিমোটটা নিয়ে নিউজ ছেড়ে দিল। ও এসে বসার সাথে সাথেই আন্টি মহল আর ন্যান্সির কাজিন মহল পুরো চুপ মেরে গেল। কেউ আর কোনো কথা বলছে না। সবাই তের অগোচরে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখতে থাকলো ওকে। তে নিউজ ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করলো। তারপর জিহুবের কাছে কল লাগালো। জিহুব এখনো রুম থেকে বের হয়নি।
নতুন বউ নিয়ে সে সেই যে ঘরে ঢুকেছে এখনো তার বের হওয়ার নাম নেই। 2-3 বার রিং হওয়ার পর জিহুব কল রিসিভ করে বলল, হ্যাঁ আপু বলো, কিছু লাগবে তোমার? তে মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো, কি রে তুই বেরোচ্ছিস না কেন রুম থেকে? লোকজন বউ দেখতে আসবে এখনই, অলরেডি হয়তো আসা শুরু করেছে। আর তুই বউ নিয়ে সেই যে কাল রুমে ঢুকেছিস আর বেরোনোর নাম নিচ্ছিস না, নাকি আজ বেরোবি না বলে ঠিক করেছিস? জিহুব লজ্জা পেল, কোনো রকমে একটু শুকনো হেসে বলল, আপু বের হতাম অনেক আগেই, কিন্তু মা রাতের বেলাতেই একটা শাড়ি দেখিয়ে সকালে পরতে বলেছিল সানিয়াকে। কথা ছিল জিমিন ভাবি এসে পড়াবে, কিন্তু পরে শুনলাম ভাবির নাকি শরীর খারাপ, আবার মাও ব্যস্ত। আর তোমাকে কল করলাম কয়েকবার, তার নট রিসিবল দেখালো। এদিকে এই বেচারা শাড়ি পরতে পারে না, তাই দুজন মিলে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, কিন্তু পারছি না। তে সোফা সেটে উঠতে উঠতে বলল, আচ্ছা আমি আসছি দাঁড়া। বলেই কল কেটে দিয়ে ও দোতলার দিকে এগোলো। ও উঠে যেতে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এতক্ষণ ওরা দম নিচ্ছিল আস্তে, যেন দম নিতে একটু বেশি জোরে শব্দ হলেই সামনের এই অসাধারণ আর অদ্ভুত সুন্দর মেয়েটা তাদেরকে গলা ধরে বলবে, শব্দ করলি কেন, উত্তর দে। জাঙ্কুক কিচেনে ঢুকে জিন আর ইউনজুনের উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলে উঠল, আপনাদের সাথে আমার কিছু কথা আছে প্রাইভেটলি। জাঙ্কুকের কথা উচ্চারণ করা মাত্রই বাকি মহিলাগুলো যে যার কাজ ফেলে তড়িঘড়ি করে কিচেন থেকে বেরিয়ে গেল। কিচেনে রইল শুধু জিন আর ইউনজুন। জাঙ্কুক কিচেনের দরজাটা কিঞ্চিত ভিজিয়ে দিয়ে জিনের দিকে এগিয়ে গিয়ে বলল, মা আমি আমাদের ফিরে যাওয়ার টিকিট কেটে ফেলেছি, কাল পরশুর ভেতরেই আমরা দেশ ছাড়বো। জাঙ্কুক এখনো তেকে জিমিনের এই ঘটনার ব্যাপারে কিছুই জানায়নি। যতদূর সম্ভব আমাজনে ফিরে গিয়ে তেকে সব বলার সিদ্ধান্ত নিয়েছে ও, নইলে তেজে মেজাজি দেখা যাবে রাগের বশে গুরুতর কিছু করে ফেলেছে। এই ব্যাপারে একমাত্র জিহুবের সাথেই কথা বলার সিদ্ধান্ত নিয়েছে ও। জাঙ্কুকের চলে যাওয়ার কথা শুনে জিনের বুকটা ধক করে উঠলো। তার বুকে ফেরা মানিক আবার তাকে ছেড়ে বিদেশে পাড়ি জমাবে শুনেই তার বুকটা যেন খালি হয়ে গেল নিমেষেই। ধরা গলায় তিনি জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি কেন যাবি তুই? কয়েকটা মাস থেকে তারপর জানা, গত 12টা বছর তোদেরকে আমরা কাছে পাইনি, নাতি নাতনিদেরকে মন ভরে একটু আদর করতে পারিনি, আর তোরা গত পরশু এসে বলছিস কাল পরশুর ভেতরে চলে যাবি। এটা কি মায়ের মন মেনে নিতে পারে বল আমাকে একটু? কথা শেষ করে জিন চোখ মুছলেন। জাঙ্কুক মায়ের কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে বলল, আমরা আরো বেশ কিছুদিন থাকার প্ল্যান করে এসেছিলাম মা, কিন্তু কিছু সঙ্গত কারণে আর থাকা সম্ভব হচ্ছে না। আর তাছাড়া আমার ল্যাব আছে সেখানে, জানাই তো আমাকে একটা বিজনেস সামলাতে হয়। আমি যদি বেশি দিন অনুপস্থিত থাকি তবে আমার কোম্পানির ক্ষতি হবে মা, বোঝার চেষ্টা করো। আর তাছাড়া লিন্ডা সেখানে একা আছে, সে তেল সান্নিধ্য ছাড়া খাবার খেতে চায় না, যদিও তাকে কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি, কিন্তু আমরা বেশি দিন বাইরে থাকলে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়বে। ইউনজুন জিন দুজনে এর সাথে জিজ্ঞেস করে উঠলেন, লিন্ডাকে? জাঙ্কুক মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, ওহ তোমাদেরকে তো বলাই হয়নি, সেখানে আমাদের একটা পোষা পাইথন আছে, তার নাম লিন্ডা। আমি তার কথাই বলছি। এখন আমাদের সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, যেন তোমরা আগের থেকে নিজেদেরকে প্রস্তুত করে নাও আমাদের বিদায় দেওয়ার জন্য। তবে চিন্তা করো না, আমরা আবার আসবো বছর ঘোরার আগেই। জাঙ্কুকের কথার মাঝেই তেরিকে জাঙ্কুকের কোল থেকে হাত বাড়িয়ে নিজের কোলে নিয়ে নিলেন নিয়ন্ত্রণ। তারপর জাঙ্কুকের কথা শেষ হতেই বললেন, তোমরা ফিরে যাওয়ার আগে একবার ও বাড়ি থেকে ঘুরে এসো। তুমি আমাদের জামাই হওয়া সত্ত্বেও তোমাকে এখনো সেভাবে জামাই আদর করতে পারলাম না, এবার গেলে মনের মতো করে তোমাকে জামাই আদর করবো। আর তেজনের তেহানেরও নানু বাড়ি দেখা হবে। জাঙ্কুক ইউনজুনের কথা সম্মতি জানিয়ে বলল, জি মামি, ফিরে যাওয়ার আগে আপনাদের ওখানে যাব অবশ্যই, নইলে তে আমাকে আস্ত রাখবে না। এরপর জিনের উদ্দেশ্যে বলল, আমি এখন একটু বেরোবো মা, জিহুবকেও সাথে নিয়ে যাব, দুপুরের আগে চলে আসবো, সকালের খাওয়াটা বাহিরেই খেয়ে নেবো। তুমি তেজনা আর তেহানকে দেখে রেখো একটু, ওদের আম্মা জানতো বহু বছর পর নিজের বাড়ি ফিরে খুব আনন্দে আছে, তার এসব দিকে আপাতত খেয়াল থাকবে না। জিন মাথা নেড়ে সম্মতি জানাতেই জাঙ্কুক কিচেন থেকে বেরিয়ে এলো। ফোনটা বের করলো জিহুবকে কল লাগানোর জন্য, কিন্তু কল করার প্রয়োজন হলো না। জাঙ্কুক হল রুমে এসে দাঁড়াতে জিহুব দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামলো। ওকে দেখে জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে তেকে খুঁজতে থাকলো। জিহুব ভাইয়ের চাহনি দেখেই বুঝে ফেললো তার ভাই আসলেই কাকে খুঁজছে। ও এগিয়ে এসে জাঙ্কুকের কাছে এসে বলল, আপু আমার রুমে আছে ভাইয়া, সানিয়াকে শাড়ি পরাচ্ছে। জাঙ্কুক জিহুবের দিকে তাকিয়ে দেখলো সে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে এসেছে। জাঙ্কুক বলল, আমি তোর কাছেই কল করতে যাচ্ছিলাম, কিন্তু তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? জিহুব শার্টের হাতা গোছাতে গোছাতে বলল, বাইরে যাব একটু, তে আপু কিছু বইয়ের লিস্ট ধরিয়ে দিয়েছে, সেগুলোই কিনতে যাব, খেয়েই বের হব। জাঙ্কুক ওকে বলল, আমিও বেরোচ্ছি।
বাসায় খাওয়ার দরকার নেই, চল দুজনে বাইরে কিছু খেয়ে নিয়ে কিছুক্ষণ ডুব মেরে চলে আসবো। যেহেতু এক পায়ে খাড়া, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। নিউজ চ্যানেল তখনও চলছিল। সংবাদ পাঠিকা বলছেন, গতকাল রাতে ঝিনাইদহ থেকে গুম হয়েছেন আরো দুজন তরুণী। পুলিশ তাদেরকে রাত থেকেই খুঁজছে, কিন্তু এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে যারা গুম হয়েছেন তাদের কাউকে এখনো খুঁজে পায়নি পুলিশ, তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। এই ব্যাপারে ঝিনাইদহের সরকারি পুলিশ সুপারকে প্রশ্ন করা হলে তিনি জানান, যারা এই কাজ করছে তারা খুবই দক্ষতার সাথে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে তাদেরকে সহজে ধরা না যায়। আর সন্ত্রাসীরা যে লোক সংখ্যায় অনেক, সেটাও জানিয়েছেন তিনি। এই নিয়ে গত 6 মাসে খুলনা বিভাগে গুম হওয়া মানুষের সংখ্যা 213 জনে এসে দাঁড়ালো। জাঙ্কুক এতক্ষণ টিভি স্ক্রিনের দিকে তাকিয়েছিল, এরপর জেহবের দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, কি রে, এত মানুষ গুম হচ্ছে কেন? জেহব বলল, বাইরে চলো, গাড়িতে যেতে যেতে বলবো। জাঙ্কুক ওর কথা শুনে টিভি স্ক্রিনের দিকে আর একবার তাকিয়ে মেইন রোড দিয়ে বাইরে চলে গেল। দুপুরবেলা গোসল শেষে একটা ট্রাউজার আর কামিজ পরে ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়ে হাতে এক গাদা বই নিয়ে দোতলায় এলো। বিয়ের আগে তে যে কামরায় থাকতো সেখানে সুগা আর জিমিনকে থাকতে দেওয়া হয়েছে। তে সেই কামরার দরজায় নক করলো। দরজা খোলাই ছিল। ভেতর থেকে জিমিন জোর গলায় বলে উঠলো, এসো। তে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সুগা বাড়িতে নেই, জিমিন বিছানায় শুয়ে আছে। স্যালাইন চলছে ওর, মাথার কাছটাতে ব্যান্ডেজ করা, মুখের বাঁ পাশটা ফোলা ফোলা, চোখ মুখ ছলছল করছে ওর। তেকে দেখে কেমন যেন মিয়ে গেল ও। তে ভেতরে এসে মিষ্টি করে হেসে জিমিনের পাশে বিছানায় বসলো। তারপর বলল, সকালেই শুনেছিলাম যে তুমি পড়ে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেছো, কিন্তু ব্যস্ততার কারণে তখন আর তোমাকে দেখতে আসতে পারিনি। আরো একটা কারণ ছিল, তোমাকে কয়েকটা বই উপহার দেওয়া, তাই ভাবলাম বইগুলো হাতে পেয়ে তবে তোমার সাথে দেখা করব। তা তুমি ওয়াশরুমে গিয়ে পড়লে কিভাবে বলো তো? আর পড়লে মাথাটাও ফাটালে, সেটাও এতটা গভীর ভাবে যে 2টা সেলাই দেওয়া লাগলো। জিমিন আমতা আমতা করে বলল, কি বলবো বলো, ঘুমের ঘরে ওয়াশরুমের ফ্লোরে পা দিয়েছি, সেখানে যে সাবান পানি ফেলানো ছিল সেটা আমি খেয়াল করিনি, একদম পা দিতেই পড়ে গেছি, মাথায় আঘাত লেগেছে ফ্লোরের সাথে। ওইখান থেকে কোন রকমে এসে তোমার ভাইয়াকে ডেকেছি, তারপর তোমার ভাইয়া উঠে আমার কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিয়েছে। তে অবাক হয়ে বলল, কি বলো, তুমি এসে ভাইয়াকে ডেকেছো? তুমি পড়ে গেছো তা ভাইয়া টের পায়নি একদম? তোমার ক্ষতের কথা শুনে তো মনে হচ্ছে বেশ জোরে সোরেই আঘাত পেয়েছো, শব্দও তো ভালোই জোরে হওয়ার কথা। আর ওয়াশরুমও তো বেডের একদম কাছেই, ভাইয়া তো একটু শব্দ হলেই ঠেলে ওঠে, আর তুমি পড়ে গেছো, ও একটুও টের পায়নি? গাধাটা খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ও আসুক আস, ওকে আমি কি ঝাড়টা ঝাড়ি, তুমি শুধু দেখো। জিমিন ইতস্তত করে বলল, আরে না, কিছু বলার দরকার নেই, এখন আর বলে কি হবে বলো, যা হওয়ার তা তো হয়েই গেছে। তে জিমিনের দিকেই তাকিয়েছিল, কিছুক্ষণ খেয়াল করে তাকিয়ে বলল, তোমার মুখে কি হয়েছে ভাবি? বাম পাশটা কেমন যেন ফোলা ফোলা লাগছে, পরে গিয়ে তুমি মুখেও বাড়ি খেয়েছো নাকি? কিন্তু তোমার কপাল যেখানে কেটেছে সেখানে বাড়ি খেলে তো মুখের ওপাশে আঘাত লাগার কথা না, নাকি 2বার পিছলে পড়েছো? এর কথায় যেন স্পষ্ট ব্যঙ্গের আভাস পেল জিমিন। গলাটা শুকিয়ে আসলো ওর, কি উত্তর দিবে ভেবে পেল না ও। আমতা আমতা করে কিছু একটা বলতে গেল ও, কিন্তু তে ওকে থামিয়ে দিয়ে বলল, থাক, তুমি অসুস্থ মানুষ, এত কথা বলতে হবে না, এখন আমি তোমাকে যা দিতে এসেছি তাই দিয়ে যাই। বলে মিষ্টি হেসে বিছানার ওপর রাখা কাগজে মোড়ানো বইয়ের বান্ডেলটা জিমিনের দিকে এগিয়ে দিল। জিমিন এক পলক সেদিকে তাকিয়ে বলল, কি বই এনেছো আমার জন্য? আমি তো বই তেমন পড়ি না, পড়া হয় না, তাও আবার অতগুলো। তে জিমিনের দিকে তাকিয়ে আবার মিষ্টি হাসলো, তারপর বলল, পড়ো না, কিন্তু তোমার তো এবার পড়তেই হবে। আর এখানে কি কি বই এনেছে সেটা বলবো, তবে তার আগে তোমাকে একটা গল্প শুনতে হবে, নইলে এই বইগুলোর মর্ম তুমি বুঝবে না। জিমিন ভাবলো সে শুধু শুধুই ভয় পাচ্ছে, তে সেসবের কিছুই জানে না। তাকে দেখে এরকম মিয়ে গেলে সে এবার সত্যি সত্যি সন্দেহ করে বসবে। রোগ গেলে সে বলল, কি গল্প? তে বিছানার ওপর নড়েচড়ে বসে স্বাভাবিক ভঙ্গিতে নরম গলায় বলা শুরু করলো, ভাইয়া হয়তো তোমাকে আগেই বলেছে যে আমি বা জাঙ্কুক আমরা দুজনের কেউই স্বাভাবিক মানুষ নাই। আজ থেকে 12 বছর আগে আমার জাঙ্কুককে যখন বিদেশি এক সন্ত্রাসী তুলে আমেরিকাতে নিয়ে গিয়েছিল, তখন তার কয়েক মাস পরে জাঙ্কুককে তাদের হাত থেকে ফিরিয়ে আনার জন্য আমি নিজেও আমেরিকা পাড়ি জমাই। প্রথম যেদিন আমি জাঙ্কুককে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে লুকিয়ে অনুপ্রবেশ করি, সেদিন প্রায় সারাটা রাত আমি ওর সাথেই ছিলাম। জাঙ্কুকের দেখাশোনার জন্য সেখানে একজন নার্স নিযুক্ত ছিল।
লিসা নাম তার। তো সেদিন রাত 2টার দিকে ওই লিসা মেয়েটা হঠাৎ জাঙ্কুকের রুমে দরজায় নক করে। আমরা দুজন তখন গল্প করছিলাম। দরজায় কারো উপস্থিতি টের পেয়ে জাঙ্কুক আমাকে ওর বিছানার সাদা রঙা বেডশিটের নিচে লুকিয়ে রাখে। তারপর গিয়ে দরজা খুলে আবার বিছানায় চলে আসে। তখন ওই লিসা মেয়েটা কি করে জানো, বলে জিমিনের চোখের দিকে তাকালোতে সেই দৃষ্টি দেখে জিমিনের বুক কেঁপে উঠলো। শিকারী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ওর চোখে যেন কি এক হিংস্রতা ফুটে উঠেছে এই মুহূর্তে। জিমিন সেদিকে তাকিয়ে রইল, নিজেকে স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করে বলল, কি করে? জিমিনের চোখের দিকে তাকিয়ে ধীর গতিতে কঠিন গলায় বলে, ওই মেয়েটা বিছানার ওপর উঠে আমার সামনেই আমার জাঙ্কুকের দিকে এগিয়ে এসে ওর শার্টের বুকের বোতাম খুলতে থাকে জাঙ্কুকের সাথে ইন্টিমেট হওয়ার জন্য। আর তখন আমি কি করি জানো, বলে আবারও বিরতি দিল ওর চোখ মুখ এমন ভয়ানক রকম শক্ত, জিমিন ভয় পেল প্রচন্ড। চোখে মুখে ওর আশাহত ফুটে উঠলো নিদারুণ ভাবে। তের করা প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস করে উঠতে পারলো না ও, গলা থেকে আর আওয়াজ বের হচ্ছে না। কিন্তু ওর উত্তরের অপেক্ষা না করে দাঁতে দাঁত চেপে বলে উঠলো, আমি ওর চুলের মুঠি ধরে ওকে মেসের সাথে গায়ের জোরে বাড়ি দিতে 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 ওর মাথাটা ফাটিয়ে ঝাঁঝরা করে দিলাম। আর তারপর ওর চুল ধরে টানতে টানতে বাহিরে নিয়ে গিয়ে বাহিরের মেসের ওপর আবার মাথা ধরে আছাড় দিলাম। দিতেই থাকলাম ওর জান বেরিয়ে না যাওয়া পর্যন্ত ওর মাথাটা আমি মেসের সাথে আছাড় দিলাম। এরপর কি হলো জানো, মেয়েটা মরে গেল। আফসোস। তাকিয়ে রইল জিমিনের ওই ভয়ার্ত মুখের দিকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে জিমিনের, চোখের পলক পড়ছে না ভয়ে, হাত পা কাঁপছে ওর থরথর করে। মৃত্যু ভয় ওকে গ্রাস করে ফেলেছে এই মুহূর্তে। কিন্তু কথাগুলো বলেই হাসলো অদ্ভুত ভঙ্গিতে। তারপর আবার নিজের স্বাভাবিক ভঙ্গিতে ফিরে গিয়ে কাগজ দিয়ে মোড়ানো বইগুলো খুলতে খুলতে বলল, হ্যাঁ যা বলছিলাম, তো এই বইগুলো তোমাকে দিয়ে যাচ্ছি। এইগুলো পড়া তোমার জন্য খুবই জরুরি। তুমি আমার আপন ভাইয়ের একমাত্র বউ। এখন তুমি যে পরিবার থেকে এসেছো সে পরিবারটি কেমন সেটা তো আমি আর জানি না। তাদের সাথে আমার দেখা হয়নি, আর কখনো হবে কিনা সেটাও জানি না। তারা তোমাকে কতটুকু কি শিক্ষা দিয়েছে সে ব্যাপারেও আমার কোনো ধারণা নেই। তবে তাদের শিক্ষায় হয়তো কোনো ঘাটতি থেকে গেছিল, বা তোমার গাফলতের কারণে সে শিক্ষাটা তুমি তাদের থেকে নিতে পারোনি। তো সেই শিক্ষাটা যেন তুমি এখন পাও সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই এই বইগুলো তোমাকে দিয়ে গেলাম। এখানের বইগুলোর বিষয়বস্তু হচ্ছে একটা মেয়ের তার স্বামী, সন্তান ও পরিবারের প্রতি কি কি দায়িত্ব আছে, বাসে কিভাবে তার নজর আর চরিত্রের হেফাজত করবে, কিভাবে পরপুরুষদের থেকে নিজেকে দূরে রাখবে, কিভাবে নিজের স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে, এইসব। তো এইগুলো তুমি সময় মতো ভালোভাবে মন দিয়ে পড়বে, একদম মুখস্থ করে ফেলবে। আমরা খুব দ্রুতই দেশ ছাড়ছি, তবে বছর খানেক পর আমরা আবার ফিরবো। তখন কিন্তু আমি টু দা পয়েন্ট তোমাকে এই বইগুলো থেকে প্রশ্ন করব। যদি ঠিকঠাক উত্তর না দিতে পারো তবে তোমার ঠিক কি করব তা আমি এখনো ভেবে দেখিনি, পরে ভাববো। ঠিক আছে, এখন আমি যাই, কেমন? ভালো থাকো তুমি, আর দ্রুত সেরে ওঠো। এই কথাগুলো বলে বিছানা থেকে নেমে গটগট পায়ে হেঁটে চলে গেল বাহিরে। জিমিনের দিকে ফিরেও তাকালো না। আর জিমিন ভয়ে অনুশোচনায় বিছানার সাথে ফিট হয়ে রইল। চোখের সামনে তার এখনো সেই আগুন ঝরা চোখ দুটো ভাসছে। কিছুতেই সে দৃশ্যকে সামন থেকে সরাতে পারছে না ও।